নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অর্ঘ্য আপনাকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন বিভাগ দ্য ট্রাভেলিং ডেতে। আজকের ভিডিও আলিপুর চিড়িয়াখানা যাওয়ার। আমি আর আমার স্টুডেন্ট কাম ভাই 2023 সালের জানুয়ারি মাসে আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম। প্রথমে বলি আলিপুর চিড়িয়াখানায় গেলাম কিভাবে। আপনি নিজের এলাকা থেকে সুবিধা অনুসারে সড়ক পথে বা ট্রেনে চেপে আলিপুর চিড়িয়াখানায় আসতে পারেন। যদি চিড়িয়াখানা যেতে হয় তাহলে আপনারা যে কোনো কাছাকাছি স্টেশন থেকে দমদম যাওয়ার ট্রেনে উঠে পড়বেন। সেখান থেকে ধরবেন মেট্রো রবীন্দ্র সদনের জন্য। যেমন আমরা আমাদের লোকাল স্টেশনে এসেছি, সেখান থেকে আমরা যাব দমদম আর তারপর রবীন্দ্র সদন। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এসেছিল। এই ট্রেনেই এক ভদ্রলোক আমাদেরকে রবীন্দ্র সদনের বদলে যতীন দাস পার্কে নামার সাজেস্ট করলেন। আমরা এখন দমদমে আছি, যাচ্ছি দমদমে মেট্রো ধরতে, কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ আছে। হয়তো আমরা রবীন্দ্র সদন না গিয়ে জেডি পার্কে যাব। দেখা হচ্ছে ওখানে। আমাদের কাছে মেট্রোর কার্ড ছিল, তাই দমদমে মেট্রো টিকিটের জন্য লাইন দিতে হয়নি। আর এইভাবেই মেট্রো করে আমরা পৌঁছে গেলাম যতীন দাস পার্কে। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছেছি যতীন দাস পার্কের 5 নম্বর গেটের সামনে। আমাদের নামা কথা ছিল রবীন্দ্র সদন, কিন্তু আমরা এখানে এসেছি কারণ একজন বলেছে যে এখান থেকে নাকি কাছাকাছি হবে। তো দেখি লোকটা ঠিক বললো কিনা। এখানে পৌঁছে একটু এগিয়েই দেখলাম জু যাওয়ার জন্য শেয়ার অটো পাওয়া যাচ্ছে। পার হেড মাত্র 15 টাকায় 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম জুতে। যদিও এই ভাড়া সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। কাকু ঠিক কথাই বলেছিলেন, যতীন দাস পার্ক থেকে নেবেই আমরা অটো পেয়ে গেছিলাম। 10 থেকে 15 মিনিট লাগলো, আর আমরা এসে গেছি একদম এন্ট্রি পয়েন্টের সামনে। আপনারা এইভাবে আসবেন, সুবিধা হবে। পৌঁছানোর পর দেখলাম গেটে প্রচুর লাইন, কিন্তু ই টিকিটের লাইনে কোনো ভিড় ছিল না, বরং একজনও ছিল না। ফলে খুব সহজে এবং তাড়াতাড়ি আমরা জুর ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম। আপনারাও যখন যাবেন ই টিকিট অবশ্যই নেবেন। আচ্ছা, আমরা এখন টিকিট ঘরের সামনে এসে গেছি। টিকিট কাটার লাইন এটা অফলাইন টিকিট এখান থেকে কাটা হবে। আর আমরা এখান থেকে নিচ্ছি যেহেতু আমাদের ই টিকিট আছে। প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল হাঁসদের একটি খাঁচা, যেখানে রাজহাঁসগুলো মনের আনন্দে জলে চড়ছিল। এর ঠিক বিপরীতে ছিল হরিণের খাঁচা, যেখানে এনারা মনের আনন্দে বসেছিলেন। আর এর পাশেই ছিল কৃষ্ণসার হরিণের বিচরণ ক্ষেত্র। যেখানে কৃষ্ণসার অন্যান্য প্রজাতি হরিণের সাথে বিচরণ করছিল। এখানে অনেক হরিণ ছিল, আর কিছু ছোট হরিণও ছিল।
এরপরই আমরা ক্যাসোভারি পাখি দেখলাম, যে আপন মনে পায়চারি করছিল। আর এর পাশেই ছিল আমাদের অতি পরিচিত উট পাখির ঠিকানা। এরপর চৌসিঙ্গা নামক এক প্রকার হরিণের খাঁচার সামনে গেলাম। প্রতিটি খাঁচার পাশে যেমন পশু পাখির নাম লেখা থাকে, তেমনি লেখা থাকে সেই ব্যক্তির নাম যিনি এই প্রাণীদের দায়িত্ব নিয়েছেন। এর ঠিক পাশের রাস্তা ধরে পৌঁছে গেলাম ভাল্লুকের সামনে। ভাল্লুক দেখতে ছোট বড় সকলেই ভিড় করে দাঁড়িয়েছিল। এরপর আমরা পৌঁছে গেলাম দুটি বৃহৎ আকারের কচ্ছপের জায়গায়, কিন্তু এরা এক জায়গায় এত স্থির হয়ে রোদ পোহাচ্ছিল যে মনে হচ্ছিল যেন দুটি স্ট্যাচু বসে আছে। এরপর পৌঁছালাম হুডেড ভালচার অর্থাৎ শকুনের খাঁচার সামনে। এই খাঁচাটি কাঁচের ছিল, তাই আলোর রিফ্লেকশন পড়ছিল, আর ভালচারটিও একদম স্থির হয়েছিল, তাই প্রথমে তাকে খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম খাঁচার উপরের দিকে একটি গাছের ডালে বসে আছে হুডেড ভালচার। এর ঠিক বিপরীতেই দেখলাম দাঁড়িয়ে আছে সবার অতি পরিচিত জেব্রা। এখানে অনেকগুলি জেব্রা ছিল। এরপরেই গেলাম শিম্প্যাঞ্জির খাঁচার সামনে। কিন্তু সেখানে কেউ ছিল না। তবে এই ছোট্ট বাদর বা হনুমানগুলি আমাদের নিরাশ করেনি। এরা সকল দর্শককে খুশি করে খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খেলে বেড়াচ্ছিল। তবে চিড়িয়াখানা ঘুরতে গেলে একটা বিষয় অবশ্যই বিশেষ চোখে পড়ে, যে এখানে অতিরিক্ত ভিড় হয় আর বেশিরভাগ পর্যটক আবর্জনা ছড়ায়, অকারণে শব্দ দূষণ করে, যার ফলে প্রাণীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় আর অন্য পর্যটকদেরও বেশ অসুবিধা হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রতি আমার বিনীত অনুরোধ, এই সকল বিষয়ের প্রতি একটু নজর রাখুন। এরপর আমরা চলে আসি পাখিদের খাঁচার সামনে, যেখানে আমরা দেখতে পেলাম মাকাও আর কাকাতুয়াকে। এরপর একটা শোরগোল শোনা গেল বাঘের কাছের সামনে থেকে, কিন্তু দুঃখের বিষয় যতক্ষণে আমরা পৌঁছালাম ততক্ষণে বাঘ মশাই পায়চারি করে নিজের গুহায় আবার ঢুকে গেছেন। এরপর দেখলাম একটি জলাশয়, যেখানে অনেক প্রজাতির সারস ও বকের সমাগম ছিল। এর পাশের পাখির খাঁচায় দেখলাম অনেক রং বেরঙের পাখি আপন মনে ঘুরে বেড়াচ্ছিল। এরপর আমরা দেখলাম গ্রিন ইগুয়ানা। এটা এতটাই স্থির ছিল যে প্রথমে চোখেই পড়ছিল না। অ্যানাকন্ডার খাঁচার সামনে গিয়ে আবার নিরাশ হতে হলো। যদি কুমিরের খাঁচার সামনে এই রকম লিখতে হয়, তাহলে কি আমরা সত্যি মানুষ, নাকি এই পশুদের থেকেও অধম? যারা চিড়িয়াখানায় পশু পাখি দেখতে যান তাদের কাছে বিনীত অনুরোধ, আপনার জন্য যেন অন্য মানুষ বা পশু কারোর কোনো সমস্যা না হয়, এই বিষয়ে নজর রাখুন। এখানে দেখলাম অনেক কুমির আর ঘড়িয়াল রোদ পোহাচ্ছিল। এরপর গেলাম রেপটাইল গার্ডেনে। এটি সরীসৃপদের রাখার জন্য একটি আলাদা বিল্ডিং।
এখানে বিভিন্ন সরীসৃপদের কাঁচের অ্যাকোরিয়ামের মতন খাঁচায় রাখা হয়েছিল এবং মানুষ লাইন দিয়ে সেই খাঁচাগুলির পাশ দিয়ে এদেরকে দেখতে দেখতে এগোবে। খুব স্বাভাবিকভাবেই মানুষের মতন প্রাণীর পক্ষে এই শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব। আমি এই ভিড়ে কারোর ঘাড়ে ঝাঁপাতে না পারায় ক্যামেরায় উঠিয়ে লোকের মাথার উপর থেকে যে কটা প্রাণীর ছবি তুলতে পারলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিড়ের হাত থেকে হাফ ছেড়ে বাঁচলাম গন্ডারের বিচরণ ক্ষেত্রের সামনে গিয়ে। সেখানেও ভিড় ছিল, কিন্তু এরিয়া বেশি থাকায় কারোর কোনো সমস্যা হয়নি। এরপর দেখলাম বাঙালি চিতাবাঘ, যে দুপুরে খাওয়া দাওয়ার পর নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগারেরও একই অবস্থা, উল্টো পাল্টা হয়ে পড়ে আছে। আর এখানেও মানুষের ব্যবহারের জন্য অন্য মানুষের অসুবিধার শেষ নেই। এক পরিবারের একজন খাঁচার সামনে দাঁড়িয়ে অন্যদেরকে এগোতে দিচ্ছিল না, আর নিজের পরিবারের 7 থেকে 8 জন সদস্যকে একে একে একের পর এক বাঘ দেখাচ্ছিল। এর ফলে খাঁচার সামনে অকারণেই ভিড় জমে গেল। এরপর দেখে ফেললাম আরো কিছু পাখি। আর তারপর দেখা হলো ছোটদের প্রিয় জিরাফের সঙ্গে। এভাবেই ঘুরতে ঘুরতে বিকাল 4টে বেজে গেল, আর আমাদেরও চিড়িয়াখানা ঘোরা শেষ হলো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর শীঘ্রই আপনারাও চিড়িয়াখানা ঘুরতে যাবেন। তবে যখন যাবেন চেষ্টা করবেন অবশ্যই অনলাইনে টিকিট কাটার। শব্দ দূষণ তথা পরিবেশ দূষণ করবেন না, ঘুরতে গিয়ে অন্য পর্যটক এবং পশু পাখিকে কষ্ট দেবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।